আসসালামু আলাইকুম, শুভেচ্ছা ও আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনাম। ফেব্রুয়ারির মাঝামাঝিতে নির্বাচনে বাংলাদেশ প্রস্তুত বললেন প্রধান উপদেষ্টা। মালয়েশিয়ার সাথে প্রতিরক্ষা সহ 5 সমঝোতা স্মারক সই। প্রযুক্তি নির্ভর সমাজ গড়তে দক্ষ জনশক্তি তৈরি করতে হবে বললেন তারেক রহমান। সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান। জুলাই ঘোষণাপত্রে ছাড় দিলেও জুলাই সনদে কোনো ছাড় দেয়া হবে না বললেন নাহিদ ইসলাম। ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর ঐক্য জরুরি মন্তব্য। শেখ হাসিনার পক্ষে মামলা পরিচালনায় জেড.আই খান পান্নার আবেদন নাকচ। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর মামলায় কেন আগ্রহ, ট্রাইব্যুনালের প্রশ্ন। এবং খাদের কিনার থেকে অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে বলে সরকারের মন্তব্য। পাট পণ্য আমদানিতে ভারতের নিষেধাজ্ঞায় বিরূপ প্রভাব পড়বে না দাবি। Primacy in build. German technology, Bangladesh's first thermix rod. Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছে পুরো সংবাদে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ফেব্রুয়ারির মাঝামাঝিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানে প্রস্তুত বাংলাদেশ। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে তিনি বাংলাদেশে বিনিয়োগের জন্য মালয়েশিয়ার ব্যবসায়ীদের আহ্বান জানিয়েছেন। বৈঠকে দুদেশের প্রতিরক্ষা সহযোগিতা সহ বেশ কয়েকটি বিষয়ে 5টি সমঝোতা স্মারক এবং 3টি নোট বিনিময় হয়েছে। মোস্তফা মল্লিক জানাচ্ছেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের 3 দিনের রাষ্ট্রীয় সফর। প্রথম দিন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর নেতৃত্বে মালয়েশিয়ার প্রতিনিধি দল এবং অধ্যাপক ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দলের বৈঠক। পুত্রজায়ায় অধ্যাপক ইউনূস পৌঁছলে তাঁকে স্বাগত জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। সে সময় প্রধান উপদেষ্টাকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়। এরপর দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে 5টি সমঝোতা স্মারক সই এবং 3টি নোট বিনিময় হয়েছে। উচ্চশিক্ষা ও হালাল অর্থনীতিতে সহযোগিতা এবং কূটনীতিকদের প্রশিক্ষণ বিষয়ে নোট বিনিময় হয়। এছাড়া প্রতিরক্ষা সহযোগিতা, তরল প্রাকৃতিক গ্যাস সরবরাহ, এলএনজি অবকাঠামো, পেট্রোলিয়াম পণ্য ও সংশ্লিষ্ট অবকাঠামো খাতে সহযোগিতা সহ বেশ কয়েকটি বিষয়ে সমঝোতা স্মারক সই হয়েছে। এরপর অধ্যাপক ইউনূস ও আনোয়ার ইব্রাহিমের মধ্যে একান্ত বৈঠকও হয়। পরে যৌথ সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। নানা কারণে মালয়েশিয়ার সঙ্গে আমাদের খুব কাছের সম্পর্ক। বিশেষ করে বহু বাংলাদেশি এখানে কাজ করছে। বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। এখন পর্যন্ত দেশ সঠিক পথেই আছে। অর্থনীতি ও প্রতিষ্ঠানগুলো পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। আগামী সংসদ নির্বাচন নিয়ে বাংলাদেশ প্রস্তুত বলেও জানান তিনি। এখন আমরা নির্বাচনের জন্য প্রস্তুত। আসছে ফেব্রুয়ারির মাঝামাঝিতে নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে নতুন সরকার প্রতিষ্ঠিত হবে। বাংলাদেশের কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে। বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠায় অধ্যাপক ইউনূসের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেছেন মালয়েশিয়ান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। বাংলাদেশের শান্তি এবং নিরাপত্তায় ইউনূসের অবদান রয়েছে। মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের বিনিয়োগ, বাণিজ্য, সংস্কৃতি ও শিক্ষার সহযোগিতা অব্যাহত রয়েছে। এটা আরও বাড়বে। পরে মালয়েশিয়ার ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার দেশকে ব্যবসা বান্ধব করতে নানাবিধ পদক্ষেপ গ্রহণ করেছে। অতীতে ব্যবসা প্রত্যাশা অনুযায়ী না এগুলেও এখন অনেক কিছুই নতুনভাবে গড়ে উঠছে বলেও জানান তিনি। We're inviting you of this excitement. What can be done? মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রযুক্তি নির্ভর সমাজ গড়তে দক্ষ জনশক্তি তৈরি করতে হবে। আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে রাজধানীতে আলোচনায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ লক্ষ্যে নানা পরিকল্পনার কথা তুলে ধরেন। জানান, ক্ষমতায় গেলে এগুলো বাস্তবায়ন করা হবে। সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তারেক রহমান। রাহুল রায় জানাচ্ছেন। আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে রাজধানীতে আলোচনা সভার আয়োজন করেছিল যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই আলোচনায় জুলাই আগস্ট গণ অভ্যুত্থান থেকে শুরু করে ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে তরুণ যুবকদের মতামত নেওয়া হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র নেতাদের সঙ্গে অন্য রাজনৈতিক দলের নেতারাও অংশ নেন আলোচনায়। ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশের তরুণ এবং যুব সমাজকে প্রযুক্তিগত জ্ঞান সম্পন্ন দক্ষ যুবশক্তি হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে বিএনপির নেওয়া কর্মপরিকল্পনা বাস্তবসম্মত এবং সময় উপযোগী। তরুণ যুবশক্তির প্রতি আমার একটা আহ্বান থাকবে, নিজেদেরকে প্রযুক্তি শিক্ষায় দক্ষ এবং যোগ্য করে গড়ে তুলুন। আপনাদের সাফল্য যাত্রাকে সহজ করার জন্য বিএনপি সম্ভাব্য সকল পরিকল্পনা এবং বাস্তবায়নের উপায় নিয়ে কিন্তু কাজ করছে, তৈরি করছে। এর মধ্যে তরুণ যুবক প্রিয় ভাই বোনেরা, বিএনপি বিশ্বাস করে প্রযুক্তি নির্ভর তারুণ্য এবং যুবশক্তি গড়তে হলে যুবশক্তির প্রযুক্তিগত কর্মদক্ষতা অবশ্যই বাড়াতে হবে। রাষ্ট্র গঠনে নানা পরিকল্পনা তুলে ধরে নির্বাচনে জয়ী হলে তা বাস্তবায়নের কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আপনারা বিএনপির জনমুখী গণমুখী কর্মপরিকল্পনাগুলো দেশের সকলের সামনে, জনগণের সামনে তুলে ধরুন। জনগণের রায় বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে সামনের দিনে ইনশাআল্লাহ আমরা এই পরিকল্পনাগুলি পর্যায়ক্রমে ইনশাআল্লাহ বাস্তবায়ন করব। দেশের সকল নারী, পুরুষ, ছাত্র, তরুণ, যুব সমাজ সহ দেশের সর্বস্তরের জনগণের কাছে আমার আহ্বান, আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিন, দেশ গড়ার সুযোগ নিন। ভোট দিলে ধানের শীষে দেশ গড়ব মিলেমিশে। তরুণরাই দেশের ভবিষ্যৎ উল্লেখ করে তারেক রহমান বলেছেন, প্রতিহিংসা প্রতিশোধের চিন্তা বাদ দিয়ে সবাইকে সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে হবে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই ঘোষণাপত্রে ছাড় দেয়া হলেও জুলাই সনদে 1% ছাড় দেওয়া হবে না। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে জাতীয় যুব শক্তি আয়োজিত জাতীয় যুব সম্মেলনে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য ধরে রাখতে না পারলে আরেকটি 1-11 আসবে। এনসিপির আহ্বায়ক বলেন, সংশোধন ও সংস্কার নিজেদের ঘর থেকে শুরু করতে হবে। যারা সুবিধা নেওয়ার জন্য দলে এসেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে এনসিপি। জুলাই আগস্টে হত্যার অভিযোগে করা মামলায় শেখ হাসিনার পক্ষে মামলা পরিচালনার জন্য আইনজীবী জেড.আই খান পান্নার আবেদন নাকচ করে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আদালত বলেছেন, পলাতক থাকায় তার পক্ষে স্টেট ডিফেন্স আইনজীবী নিয়োগ দিয়েছেন, অন্য আইনজীবীর মামলা পরিচালনার সুযোগ নেই। মাজহার হক মান্না জানাচ্ছেন। মামলার শুনানির শুরুতে আইনজীবী নাজনীন নাহার জানান, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে মামলা লড়তে চান সিনিয়র আইনজীবী জেড.আই খান পান্না। আদালত বলেন, পলাতকের পক্ষে কি করে তিনি আইনজীবী হিসেবে থাকবেন? ট্রেন ছেড়ে যাওয়ার পর ওই ট্রেনে যাওয়ার আগ্রহ দেখালে কি করে হয়? ইতোমধ্যে স্টেট ডিফেন্স আইনজীবী নিয়োগ দিয়েছেন তারা। শেখ হাসিনার মামলায় এত আগ্রহ কেন, সেই প্রশ্নও তোলেন আদালত। জেড.আই খান পান্না উনি এর আগেও ইতিপূর্বে আপনাদের মাধ্যমে উনি জানিয়েছিলেন, উনি যে আমাদের যে সাবেক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওনার পক্ষে উনি একজন আইনজীবী হিসেবে নিয়োজিত হতে চেয়েছিলেন। স্টেট ডিফেন্স কাকে নিয়োগ দেওয়া হবে বা কাকে দেওয়া হবে না, এটা হচ্ছে ট্রাইব্যুনালের এখতিয়ারাধীন বিষয়। এটা একটা। দ্বিতীয় হচ্ছে যে ইতিমধ্যেই শেখ হাসিনার পক্ষের একজন আইনজীবী, অর্থাৎ শেখ হাসিনাকে ডিফেন্ড করার জন্য একজন আইনজীবী নিয়োগ দেওয়া হবে। কাজেই এই পর্যায়ে বা এই কারণে তার আবেদন বিবেচনা করার কোনো সুযোগ নেই। 24-এর গণঅভ্যুত্থান চলার সময় সাভারে ইয়ামিন সহ 22 জনকে হত্যার অভিযোগে করা মামলায় 15 জন আসামির মধ্যে জাকির হোসেন ওরফে মামা জাকির সহ 7 জনকে
এছাড়া হেফাজতের সমাবেশে হত্যার ঘটনায় করা মামলায় ২১ আসামির মধ্যে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ ৪ জনকে হাজির করা হয়। সাভারের হত্যাকাণ্ড, সেখানে সম্ভবত ২২ জনকে হত্যা করা হয়েছে, আরও তদন্ত চলছে। ইনভেস্টিগেশন রিপোর্ট দাখিলের জন্য 14 সেপ্টেম্বর ধার্য করেছেন। আর শাপলা হত্যাকাণ্ডের জন্য আমরা ৩ মাস সময় চেয়েছিলাম। অনারেবল ট্রাইব্যুনাল সন্তুষ্ট চিত্তে এই সময় মঞ্জুর করেছে। এদিকে চানকারপুলে শিক্ষার্থী আনাস সহ ৬ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় মঙ্গলবার ২ জন সাক্ষী দেন। মাছড়াক মান্না, চ্যানেল আই, ঢাকা। খাদের কিনার থেকে অর্থনীতি মোটা দাগে ঘুরে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। দ্রুত সময়ে কিছু সংস্কার দৃশ্যমান হবে জানিয়ে তিনি আশা করেন নির্বাচিত সরকার সংস্কার অব্যাহত রাখবে। স্থলবন্দর দিয়ে পাটপণ্য আমদানিতে ভারতের নিষেধাজ্ঞায় বিরূপ প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। রফিকুল বাশার জানাচ্ছেন। অন্তর্বর্তী সরকারের ১ বছরে দেশের অর্থনীতির সামগ্রিক অবস্থা তুলে ধরতে অর্থ মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলন। এ সময় অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, কিছু অনিশ্চয়তা থাকলেও অর্থনীতি ঠিক পথেই এগুচ্ছে। এই অবস্থা আমরা পেয়েছি, দেশের অর্থনৈতিক অবস্থা এখন ১ বছর পরে যখন আমরা দেখি, আমরা নিজেদের আমাদের মতে মোটামুটি সন্তোষজনক, কিছুটা স্টেবল হয়েছে। মূল্যস্ফীতি প্রায় 14% ছিল জুলাই মাসে, এখন 8.55। রিফর্মটা কিন্তু আমরা যেটা কয়টা করব সেটা তো ফেব্রুয়ারির মধ্যে কিছু কিছু আমরা করবো, যেগুলো ইমিডিয়েটলি করা দরকার, যা কতগুলো একটু মিড টার্ম লং টার্ম হবে, সেগুলো কিন্তু আমরা হয়তো কিছুটা ছোঁয়া রেখে যাব রিফর্মের উপরে। বাকি আগামীতে যে সরকার আসে, যে আপনার নির্বাচিত সরকার, তারা করবে। ২০২৫-২৬ অর্থ বছরে ৬৩.৫০ বিলিয়ন ডলারের রপ্তানির লক্ষ্য নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। স্থলপথে ভারত পাটপণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিলেও বাংলাদেশের রপ্তানিতে কোনো প্রভাব পড়বে না বলেন বাণিজ্য উপদেষ্টা। আমাদের দপ্তর থেকে ভারতের বাণিজ্য মন্ত্রীকে আমরা একটা চিঠি দিয়েছি, একটা দ্বিপাক্ষিক আলোচনার উদ্দেশ্যে। আমরা এখনো কোনো জবাব পাইনি ওনাদের কাছ থেকে, বাট অফকোর্স এটা ওনাদের পার্টিসিপেশনের উপরে নির্ভর করে। অর্থ উপদেষ্টা জানান, বাংলাদেশ থেকে গত ১৫ বছরে ১২টি দেশে টাকা পাচার হয়েছে, তবে বিদেশ থেকে অর্থ ফেরত আনা কঠিন বলে মন্তব্য করেন অর্থ উপদেষ্টা। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে, চলবে 18 আগস্ট পর্যন্ত। ভোটে লড়তে প্রথম দিন ভিপি পদে 2 জন সহ মোট 6 জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। একই সঙ্গে হল সংসদের মনোনয়নপত্র বিতরণও শুরু হয়েছে। লুৎফুর রহমান সোহাগ জানাচ্ছেন। 6 বছর পর আবার নতুন নেতৃত্বের অপেক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ। 9 সেপ্টেম্বরের নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার শুরু হয় মনোনয়নপত্র বিক্রি। মনোনয়নপত্র সংগ্রহ করেন ডাকসু ও হল সংসদের দায়িত্ব পেতে ইচ্ছুক বেশ কয়েকজন শিক্ষার্থী। মনোনয়নপত্র বিতরণ কার্যক্রমের প্রথম দিনই বিতর্ক তৈরি হয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা জুলিয়াস সিজার তালুকদারকে ঘিরে। ভিপি পদে প্রথম মনোনয়নপত্র নেওয়া এই শিক্ষার্থীকে ভোটার তালিকা থেকেই বাদ দেওয়ার দাবি উঠেছে। বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক নিশ্চয়ই আমি ভোটার হওয়ার বা প্রার্থী হওয়ার উপযুক্ত, সেই জন্যই তো আমি বুঝতে পেরেছি বা তারাও আমাকে মনোনয়নপত্র দিয়েছে। আর যে বিষয়গুলো আমার বিরুদ্ধে অভিযোগ করে সেটা একটা প্রমাণিত সত্য নয়। নির্বাচন পরিচালনা কর্তৃপক্ষ বলছে, কোনো ভোটার বা প্রার্থীর বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে। যদি কারো নাম পাওয়া যায় অপরাধী তালিকার, তথ্য প্রমাণ যদি সত্যিকার হয়ে থাকে, তখন ভোটের আগ পর্যন্ত তাদেরকে ভোটার তালিকা থেকে বিরত রাখার ব্যবস্থা আছে। সবশেষ 2019 সালে ভোটে জিতে ডাকসুর নেতৃত্ব পেয়েছিলেন নুরুল হক নূর, গোলাম রাব্বানী ও সাদ্দাম হোসেন। লুৎফুর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। সংবাদের এই পর্যায়ে নিয়ে নিচ্ছে খানিকক্ষণের বিরতি। আর বিরতির পর অন্যান্য সংবাদের সাথে জানিয়ে ফিরব। গাজায় আল জাজিরার 5 সাংবাদিক হত্যার প্রতিবাদে বিশ্বজুড়ে ইসরায়েল বিরোধী বিক্ষোভ, জাতিসংঘ মহাসচিবের নিরপেক্ষ তদন্তের আহ্বান। বিরতির পর আবারও আমন্ত্রণ। এবারে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ।
গাজায় আল জাজিরার 5 সাংবাদিক হত্যার প্রতিবাদে বিশ্বজুড়ে ইসরায়েল বিরোধী বিক্ষোভ হয়েছে। যুক্তরাজ্যের লন্ডন, জার্মানির বার্লিন, টিউনিশিয়ার তিউনিস ও ফিলিস্তিনের রামাল্লা সহ বিভিন্ন শহরে বিক্ষোভে অংশ নেন হাজারো মানুষ। সাংবাদিক হত্যার নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ও চীন। এমনকি ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত জার্মানিও এর নিন্দা জানিয়েছে। হত্যাকাণ্ডের স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ অধিবেশনে ইসরায়েলকে সমর্থন করে গাজায় গণহত্যাকে মিথ্যা বলে উল্লেখ করেছে যুক্তরাষ্ট্র। ভোরে গাজায় ইসরায়েলি হামলায় আরও 12 জন নিহত হয়েছেন, অনাহারে মারা গেছে আরও এক শিশু। এ নিয়ে গাজায় অনাহারে মৃত্যু 222 জনে দাঁড়িয়েছে, যাদের 101 জনই শিশু। এবারে কৃষি সংবাদ। কয়েকদিনের বৃষ্টিতে জমিতে পানি জমায় গাইবান্ধায় আমন চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষক। অনুকূল আবহাওয়ায় বৃষ্টির পানিতে আমন চারা লাগানোয় অনেকটা স্বস্তিতে চাষিরা। বৃষ্টি নির্ভর আমন আবাদে ব্যয় সাশ্রয়ে লাভবান হবেন বলে আশাবাদী তারা। এবারে প্রকৃতি সংবাদ। রাজশাহীতে পদ্মার পানি বিপদসীমা ছুঁই ছুঁই করছে। জেলার বড়কুঠি পয়েন্টে পানি বেড়ে 17.45 সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হচ্ছে। রাজশাহী পয়েন্টের পদ্মার পানির বিপদসীমা 18.05 সেন্টিমিটার। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, জুলাইয়ের শুরু থেকেই রাজশাহীর পদ্মার পানি বাড়তে শুরু করে। সোমবার সকাল 6টায় পানি বেড়ে হয়েছে 17.32 সেন্টিমিটার। সন্ধ্যা 6টায় সেটি বেড়ে দাঁড়ায় 17.39 সেন্টিমিটারে। মঙ্গলবার বিকেল 3টায় পদ্মার বড়কুঠি পয়েন্টে পানি বেড়ে দাঁড়ায় 17.45 সেন্টিমিটারে। আগামী দুদিন পানি বাড়ার সম্ভাবনা থাকলেও বন্যার সম্ভাবনা নেই জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। এবছর 39,000 কোটি টাকা কৃষি ঋণ দেওয়ার ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তাদের উপস্থিতিতে গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর লক্ষ্য পূরণে সবার সহযোগিতা কামনা করেন। কৃষি ঋণ যেন প্রকৃত কৃষক পায় তা নিশ্চিত করার কথা বলেন তিনি। প্রশ্নোত্তরে গভর্নর বলেন, কৃষি খাতে কার্যকরভাবে ইন্স্যুরেন্স চালুর বিষয়ে তার যথেষ্ট সন্দেহ আছে। কৃষি উৎপাদন নির্বিঘ্ন রাখতে কৃষকদের হয়রানি মুক্ত ঋণ দেওয়ার নির্দেশনা দেন গভর্নর। তিনি বলেন, সরকারের ভুল আমদানি নীতির ফলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয় না। বছরের শুরুতে নীতি নির্ধারণ না করলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ কোনোভাবেই করা যাবে না। তিনি আরও বলেন, বাংলাদেশে প্রয়োজনীয় খাদ্য উৎপাদন হয় না, তাই আমদানি বন্ধ করা সম্ভব নয়। কেবল চালের মূল্য বৃদ্ধির কারণে জুলাই মাসে মূল্যস্ফীতি কমেনি বলে মন্তব্য করেন গভর্নর। কৃষি বিমা নিয়ে আমি খুব একটা উৎসাহ নেই, কারণ আমাদের আসল বিমাই চলছে না। কৃষি বিমা ইনহেরেন্টলি রিস্কি এবং এটাকে ম্যানেজ করার মতো যে যোগ্যতা, যে ক্যাপাসিটি, এটা আমাদের ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর কোনোদিনও হবে বলে আমার মনে হয় না। আপাতত আগামী 10 বছর আমি কোনো সম্ভাবনা দেখছি। আমি বলবো না করতে আমি খুব একটা ভবিষ্যৎ দেখছি। সংবাদে আবারও নিয়ে নিচ্ছি বিরতি। আর বিরতির পর খেলার খবরে থাকছে নতুন। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। বহুমাত্রিক লেখক হুমায়ুন আজাদের 21তম মৃত্যুবার্ষিকী আজ। বাংলা সাহিত্যে কবিতা, উপন্যাস, ভাষাবিজ্ঞান ও কিশোর সাহিত্য এবং প্রবন্ধ সংকলনের অন্যতম এক নাম হুমায়ুন আজাদ। কাজের স্বীকৃতি হিসেবে বাংলা একাডেমি পুরস্কার এবং মরণোত্তর 21 পদক লাভ করেন তিনি। সুলতানা হিমু জানাচ্ছেন। আমি উপভোগ করি, কিন্তু আমি প্রথাগত রূপের কবিতা সৃষ্টি করতে চাই। দেশে বহুমাত্রিক লেখকদের মধ্যে অন্যতম হুমায়ুন আজাদ। পল্লী প্রেম, প্রগতিশীলতা, নারীবাদ উঠে আসে তার লেখায়। ছিলেন সামরিক শাসন ও একনায়কতন্ত্র বিরোধী। 1947 সালের 28 এপ্রিল বিক্রমপুরের কামারগাঁওয়ে জন্ম নেন হুমায়ুন আজাদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অধ্যাপনা করেন তিনি। তার লেখার মধ্যে রয়েছে কবিতা, উপন্যাস, সমালোচনা ও ভাষাবিজ্ঞান বিষয়ক গ্রন্থ, কিশোর সাহিত্য ও প্রবন্ধ সংকলন। আমি পেশাদার নারীবাদী নই। 2004 সালে 7 আগস্ট গবেষণা বৃত্তি নিয়ে জার্মানি যান হুমায়ুন আজাদ। 5 দিন পর 12 আগস্ট মিউনিখের ফ্ল্যাটে মৃত অবস্থায় পাওয়া যায় তাকে। কাজের স্বীকৃতি হিসেবে 1986 সালে বাংলা একাডেমি পুরস্কার এবং 2012 সালে সামগ্রিক সাহিত্যকর্ম ও ভাষাবিজ্ঞানে বিশেষ অবদানের জন্য মরণোত্তর 21 পদক লাভ করেন হুমায়ুন আজাদ। সুলতানা হিমু, চ্যানেল আই। এবারে খেলার খবর।
নেদারল্যান্ড সিরিজ ও এশিয়া কাপ সামনে রেখে এক সপ্তাহ ধরে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ফিটনেস ক্যাম্প চলছে। মিরপুর হোম অফ ক্রিকেটে এই ক্যাম্প হচ্ছে 25 সদস্যের প্রাথমিক দল নিয়ে। বাংলাদেশের স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ নাথান কেলি বলেন, খেলোয়াড়দের ফিটনেসের ক্ষেত্রে শক্তি ও দুর্বলতা বোঝাটাই ক্যাম্পের লক্ষ্য। এরই সাথে সংবাদের শেষ ভাগে আমরা সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। ফেব্রুয়ারির মাঝামাঝিতে নির্বাচনে বাংলাদেশ প্রস্তুত বললেন প্রধান উপদেষ্টা। মালয়েশিয়ার সাথে প্রতিরক্ষা সহ 5 সমঝোতা স্মারক সই। প্রযুক্তি নির্ভর সমাজ গড়তে দক্ষ জনশক্তি তৈরি করতে হবে বললেন তারেক রহমান। সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান। জুলাই ঘোষণাপত্রে ছাড় দিলেও জুলাই সনদে কোনো ছাড় দেওয়া হবে না বললেন নাহিদ ইসলাম। ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর ঐক্য জরুরি মন্তব্য। শেখ হাসিনার পক্ষে মামলা পরিচালনায় জেড.আই খান পান্নার আবেদন নাকচ। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর মামলায় কেন আগ্রহ, ট্রাইব্যুনালের প্রশ্ন। এবং খাদের কিনার থেকে অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে বলে সরকারের মন্তব্য। পাট পণ্য আমদানিতে ভারতের নিষেধাজ্ঞায় বিরূপ প্রভাব পড়বে না দাবি। প্রিয় দর্শক, চ্যানেলের সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। পরবর্তী সকল সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।